সুপ্রিয় শ্রোতা, কথামানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আপনারা শুনছিলেন আহমদ ছফার বিখ্যাত উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। আজ পঞ্চম পর্ব। সামারককে আমি আমার নাটকের থিমটা বলতে লাগলাম। খোদাবক্স নামে একটি তরুণ ছাত্র কলকাতা মেডিকেল কলেজে 3rd ইয়ারে পড়ছিল। অত্যন্ত গরিব। একটি বাড়িতে খাওয়া পড়ার জন্য তাকে জায়গির থাকতে হতো। সেখানে সে একটি মেয়েকে পড়াতো। মেয়েটি স্কুল ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। মেয়েটির প্রতি খোদাবক্সের মনে এক ধরনের উষ্ণ অনুরাগ জন্ম নিয়েছিল। খোদাবক্স একদিন কলকাতা ময়দানে একটি জাদুকরকে খেলা দেখাতে দেখে। জাদুকর শূন্য টুপি থেকে কবুতর উড়িয়ে দিল, ঘুঁটে থেকে তাজা গোলাপ ফুল বের করে আনল। এরকম আরও নানা আশ্চর্য জাদুর খেলা দেখার পর খোদাবক্সের মনে একটা বড় রকমের পরিবর্তন এলো। সে চিন্তা করছিল, অস্থি ঘেটে আর মরা কেটে কি ফল? জাদু যদি শিখতে না পারি তো জীবনের আসল উদ্দেশ্যই মাটি হয়ে গেল। সে কাউকে কিছু না বলে জাদুকরের শাগরেদ হয়ে শহরে শহরে ঘুরতে আরম্ভ করল। গল্প বলার মাঝখানে সামারক আমাকে থামিয়ে দিল। আপনি বলছেন যে সে এক বাড়িতে জায়গির থাকত, সে বাড়ির মেয়েটিকে ভালোবাসত। সেই মেয়েটির কি হলো? আমি বললাম, একটু অপেক্ষা করুন, বলতে আরম্ভ করলাম। খোদাবক্স জাদুকরের সঙ্গে ভারতবর্ষের নানা শহর ঘুরতে ঘুরতে পেশোয়ার চলে এলো। জাদুকরের কাছ থেকে সব খেলা শেখার পর বলল, আপনি এখন আমাকে আসল জাদু শেখান। জাদুকর বলল, আমার যা জানা ছিল সব শিখিয়ে দিয়েছি তোমাকে, আমি এর বেশি আর কিছু জানি নে। খোদাবক্স বলল, আপনি যা শিখিয়েছেন সব তো হাতের চালাকি, আমি আসল জাদু শিখতে চাই। জাদুকর বলল, আসল বলতে কিছু নেই, এই হাতের চালাকির ওপর দিয়েই জগৎ চলছে। খোদাবক্সের মন প্রতিবাদ করে উঠল, এত বিশাল জগৎ, এর সবটা চালাকির উপর চলতে পারে না। নিশ্চয়ই এক অদৃশ্য শক্তি এই জগৎকে চালিয়ে নিয়ে যাচ্ছে। আমি সেই শক্তির সঙ্গে পরিচিত হব এবং সেই শক্তি আমার মধ্যে ধারণ করব। জাদুকর বলল, হীরের মতন কঠিন তোমার জেদ এবং আকাশস্পর্শী তোমার উচ্চাকাঙ্ক্ষা। তুমি হিমালয়ের জঙ্গলে গিয়ে সন্ধান করে দেখতে পারো। প্রাচীনকালের জ্ঞানী মানুষদের খাঁটি শিষ্য 1-8 জনের সঙ্গে ভাগ্য ভালো থাকলে দেখা হয়ে যেতেও পারে। তারপর খোদাবক্স হিমালয়ের জঙ্গলে সন্ধান করতে আরম্ভ করল। অনেক সন্ন্যাসী ফকিরের সঙ্গ করল, কিন্তু খোদাবক্সকে অত্যন্ত বেদনার সঙ্গে এই সত্য মেনে নিতে হলো যে তারা ঝুটা এবং জাল। সে আশা একরকম ছেড়েই দিয়েছিল। ভুটানের এক গুহায় সে একজন বৌদ্ধ সন্ন্যাসীর দেখা পেয়ে গেল। সন্ন্যাসী তার পিঠে হাত দিয়ে বলল, তুমি যা সন্ধান করছো কারো কাছে পাবে না, তোমাকে নিজের ভেতর ডুব দিয়ে সেই জিনিসটা বের করে আনতে হবে। তারপর খোদাবক্স কিছুটা তার মন থেকে এবং কিছুটা প্রাচীন যোগশাস্ত্রের সংস্কৃত পাণ্ডুলিপি ঘেঁটে ধ্যান করার একটা নতুন পদ্ধতি তৈরি করল। দীর্ঘদিন ধ্যান করে সে একটা আশ্চর্য শক্তির অধিকারী হয়ে গেল। এই শক্তিটা পুরোপুরি রপ্ত করার পর মানুষের সমাজে ফিরে আসে। তখন ওই শক্তির খেলা দেখিয়েই সে জীবিকা নির্বাহ শুরু করে। সে বিনা চোখে দর্শন করারও একটা পদ্ধতি বের করেছে। লোমকূপ দিয়েই খোদাবক্স সব কিছু দেখতে পায়। চোখ বেঁধে দেওয়ার পরও সে গাড়ি ঘোড়াপূর্ণ জনাকীর্ণ রাজপথে সাইকেল চালিয়ে যেতে পারে। একটি বদ্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে একটিমাত্র আঙুল বের করে বাইরে কি আছে বলে দিতে পারে। খোদাবক্সের বক্তব্য হলো, মানুষ লক্ষ লক্ষ বছর ধরে চোখকে দেখার কাজে ব্যবহার করে আসছে বলেই চোখ দিয়ে সে দেখতে পায়। একইভাবে মানুষ কানকে শোনার কাজে লাগিয়েছে বলেই সে কান দিয়ে শুনতে পায়। আসলে মানুষের দেখার ক্ষমতা চোখে নয়, শোনার ক্ষমতা কানে নয়। ক্ষমতা ভিন্ন জায়গায় অধিষ্ঠান করেছে। যেমন পুলিশ চোর ধরে, এটা পুলিশের ক্ষমতা নয়, সে একটা বিশেষ ক্ষমতার নির্দেশ পালন করছে। আমাদের গল্পের খোদাবক্সের সঙ্গে ওই বিশেষ ক্ষমতার পরিচয় হয়েছে। এতদূর পর্যন্ত শোনার পর সামারক বলল, বাহ, ভয়ঙ্কর কমপ্লিকেটেড এবং একেবারে অরিজিনাল আইডিয়া। দিন আপনার পচা সিগারেট আরেকটা। আমি সিগারেট ধরিয়ে দিলাম। সামারক কাঁদতে থাকল। আমি বললাম, আমার কাহিনী তো এখনও শেষ হয়নি। সামারক বলল, বলে যান। আমি বলে যেতে থাকলাম। ওই আশ্চর্য শক্তি অর্জন করার জন্য খোদাবক্সকে চূড়ান্ত মূল্য দিতে হয়েছে। এখন খোদাবক্স ফুলের রং দেখতে পায় না, সঙ্গীত তার চিত্ত চঞ্চল করে না, শিশুর হাসি তার মনে সুখানুভূতি সৃষ্টি করে না, নারীর যৌবন তাকে উদ্দীপিত করে না। নিজের ভেতর আশ্চর্য শক্তি ধারণ করে ঈশ্বরের মতো একা বিচ্ছিন্ন জীবনযাপন করে।
খোদাবক্সের এই যে সব রকমের অনুভূতির লুপ্তি ঘটল, এটাই হলো তার ট্র্যাজেডি। আসলে সে এখন আর মানুষ নেই। খোদাবক্সের কাহিনীর ভেতর দিয়ে আমি আধুনিক মানুষের জীবনের ট্র্যাজিক দিকটি তুলে ধরতে চাই। আধুনিক মানুষ তার জ্ঞাত অজ্ঞাতসারে সেই আশ্চর্য শক্তির সন্ধান করে যাচ্ছে, ফলে সে আর মানুষ থাকছে না। শামারুক তার বড় বড় চোখ দুটো মেলে আমার দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টি থেকে প্রশংসা ঝরে পড়ছে। সে বলল, সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে গোটা বিষয়টা যদি পরিস্ফুট করে তুলতে পারেন, ফাউস্টের মতো একটা চমৎকার দৃষ্টান্ত তৈরি হবে। আমি বললাম, রাতের স্বপ্ন যদি দিবসে কোনো দিন আকার লাভ করে, হয়তো একদিন এই নাটক আমি লিখব। শামারুক বলল, আপনি লিখতে পারেন বা না পারেন সেটা পরের ব্যাপার। এরকম একটা উজ্জ্বল আইডিয়া আপনার মনে এসেছে, সেজন্য আপনাকে আমি ধন্যবাদ জানাবো। এরপর আরেক কাপ চা হয়ে যাক, এবার আমিই বানাই। আমি বললাম, আমার হিটারটা অত্যন্ত খেয়ালি, অনভিজ্ঞ মানুষকে পছন্দ নাও করতে পারে, সুতরাং আমি রিস্ক নিতে পারবো না। শামারুক বলল, আচ্ছা আপনি হিটারে পানি বসান, আমি কাপগুলো ধুয়ে নিয়ে আসি। শামারুক বেসিনে কাপ ধুতে গেল। এই সময় আমার ঘরে একজন দীর্ঘকায় ভদ্রলোক প্রবেশ করে বললেন, আচ্ছা এই ঘরে কি জাহিদ হাসান থাকেন? ভদ্রলোক চিবিয়ে চিবিয়ে কথা বলেন। দীর্ঘদিন বিলেত আমেরিকায় থাকলে বাঙালির উচ্চারণ পদ্ধতির মধ্যে যে একটা ধাতবতা জন্মায় এবং টেনে টেনে নাসিক্যধ্বনি সহকারে বাংলা বলেন, এই ভদ্রলোকের কথা বলার ঢঙে তার একটা আভাস পাওয়া গেল। আমি বললাম, আমার নামই জাহিদ হাসান। ভদ্রলোক এবারে আমার দিকে হাতের অর্ধেকটা বাড়িয়ে দিলেন। আমি বিরক্ত হলাম, তবু 5 আঙুলের সঙ্গে করমর্দন করে বিলেত ফেরতের মর্যাদা রক্ষা করলাম। ভদ্রলোকের মেরুদণ্ডটি একেবারে সোজা, মনে হয় বাঁকাতে পারেন না। চোখ দুটো ঘোলা ঘোলা। তিনি তার ইঙ্গবঙ্গ উচ্চারণে জানালেন, আমার নাম সোলেমান চৌধুরী। আপনার এখানে শামারুক বলে এক মহিলার আসার কথা ছিল, আমি তার খোঁজেই এসেছি। এই সময় কাপগুলো হাতে করে শামারুক বেরিয়ে এলো। সোলেমান চৌধুরীকে দেখে সে বলল, তোমার চিন্তা অসুবিধা হয়নি তো? সোলেমান চৌধুরী বললেন, অসুবিধা হবে কেন, আমি কি ঢাকার ছেলে নই? চলো, সবাই অপেক্ষা করছে। শামারুক বলল, এত গরমের মধ্যে যাব কোথায়? বসো, চা খাও, বেলা পড়ে আসুক। সোহরাওয়ার্দী উদ্যানে যাব এবং জাহিদ হাসান সাহেবকে আমার কবিতাগুলো পড়ে শোনাব। নিতান্ত অনিচ্ছায় সোলেমান চৌধুরী সাহেব আমার খাটে তার দামি নিতম্বের একাংশ স্থাপন করে বললেন, কবিতা পড়ে শোনাবে? তাহলে তো হয়েছে, আমার পুরনো মাথা ব্যথাটা আবার নতুন করে জেগে উঠবে। তোমার যখন মাথা আছে, ব্যথাও আছে, এবং সে ব্যথা জেগেও উঠতে পারে। কিন্তু আমি জাহিদ সাহেবকে কবিতা না শুনিয়ে কোথাও যেতে চাই না। এই কথা বলে শামারুক চেয়ারটা টেনে বসতে গেল, অমনি সে উল্টে মেঝের উপর পড়ে গেল। আঘাতটা তার লেগেছে, যদিও সে মুখে কিছু বলল না, কিন্তু মুখের ভাবে সেটি প্রকাশ পেল। সোলেমান চৌধুরী শ্লেষ মিশিয়ে বললেন, কবিতা শোনাতে গেলে মাঝে মাঝে এমন আছাড় খেতে হয়। দুজনের বাদানুবাদের মধ্যে আমার বলার কিছু খুঁজে পেলাম না। অবশ্য আমার বুঝতে বাকি রইল না, ইনিই সেই সোলেমান চৌধুরী যার কথা আবুল হাসানাত সাহেব আমাকে বলেছিলেন। শামারুককে নিয়ে তিনি হাসানাত সাহেবের কাছে চাকরির ব্যাপারে অনুরোধ করেছিলেন। শামারুক একটা চমৎকার গোলাপ, কিন্তু তার অনেক কাঁটা। কথাটা আমার মনে ছ্যাঁত করে ভেসে উঠল। হাতে ময়লা লেগে যাবে এই ভয়ে অতি সন্তর্পণে সোলেমান চৌধুরী কাপটা হাতে নিয়ে আমার তৈরি আশ্চর্য চায়ে চুমুক দিয়ে কাপটা রেখে দিলেন। বুঝলাম তার রুচিতে আটকে যাচ্ছে। আমরা চা খেয়ে হেঁটে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে চলে এলাম। শরতের অপূর্ব সুন্দর বিকেল, ঝিরিঝিরি হাওয়া বইছে, চারপাশের প্রকৃতি জীবন্ত। যেদিকেই চোখ যায় মনে হবে কোথাও শূন্যতা, কোথাও অপূর্ণতা নেই। সর্বত্র প্রাণ যেন তরঙ্গিত হয়ে উঠছে। আমরা উদ্যানের পুকুরের পশ্চিম দিকের পুকুর পাড়টির কাছে ঘাসের উপর বসলাম। এত সুন্দর জাজিমের মতো নরম ঘাস যে আমার শুয়ে পড়তে ইচ্ছে করছিল। সোলেমান চৌধুরী ইতস্তত করছিলেন। তিনি জুতোর ডগা দিয়ে পরীক্ষা করে দেখছিলেন ঘাসের তলা থেকে পানি কাদা উঠে এসে তার প্যান্টটা ময়লা করে দেবে কিনা। অগত্যা তাকেও বসতে হলো। শামারুক সোলেমান চৌধুরীকে বলল, এবার তুমি একটা সিগারেট জ্বালাও এবং একটু টেনে আমাকে দাও। সোলেমান চৌধুরী সিগারেট ধরালেন এবং শামারুক কবিতার খাতাটার পাতা উল্টাতে লাগল। তারপর চুলের গোছাটা টেনে পেছনে ফিরিয়ে কবিতা পড়ার জন্য প্রস্তুত হলো। তার মুখের ভাবেই সেটা বোঝা যাচ্ছে। সোলেমান চৌধুরীর জ্বালানো সিগারেটটা শামারুখের হাতে ধরিয়ে দিল। সে তাতে কটা নিবিড় টান দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে কবিতা পড়তে আরম্ভ করল। শামারুখের কণ্ঠস্বরটি মার্জিত, উচ্চারণে কোনো জড়তা নেই। এত তন্ময় হয়ে পাঠ করে যে অভিভূত না হয়ে পারা যায় না। প্রতিটি পংক্তি মনের ভেতরে গেঁথে যায়। যেখানে আবেগ দেওয়ার প্রয়োজন
সেখানে এমন সুন্দরভাবে একটা গাঢ় আবহ সৃষ্টি করে, তার মাথায় হাত দিয়ে আদর করে দেওয়ার ইচ্ছে জেগে ওঠে। কোনো কোনো অংশ পড়ার সময় তার স্বর জল তরঙ্গের মতো বেজে ওঠে। আমি নিজে নিজে যখন ওই কবিতাগুলো পাঠ করছিলাম, তখন অনেক জায়গায় এবং মাত্রায় বেশ কম ধরতে পেরেছিলাম, কিন্তু সামারক যখন পড়ে গেল, মাত্রা দোষ এবং ছন্দের ভুল হয়েছে এ কথা একবারও মনে হলো না। একসঙ্গে 5টি ছোট বড় কবিতা পড়ল সে। আমি না বলে পারলাম না, আপনার পড়ার ভঙ্গিটি এতই চমৎকার যে ছন্দের ভুল, মাত্রা দোষ এগুলো একেবারেই কানে লাগে না। সামারক বলল, আমার ছন্দ, মাত্রা এসব ভুল হয়, আমি জানি। এই বড় কবিতাটি যখন পড়ব আপনি দেখিয়ে দেবেন কোথায় কোথায় ত্রুটি আছে। এবার সুলেমান চৌধুরী বললেন, সামারক, তুমি বড় কবিতাটাও পড়বে নাকি? সামারক বলল, অবশ্যই। সুলেমান চৌধুরী বললেন, তাহলে তো সন্ধে হয়ে যাবে, আমার বন্ধুরা অপেক্ষা করে আছে। সামারক জবাব দিল, থাকুক, তোমার বন্ধুদের তো আর নতুন দেখছি নে। সুলেমান চৌধুরীও খেপে গিয়ে বললেন, তুমিও তো আর নতুন কবিতা পড়ছো না, এ পর্যন্ত কত মানুষকে শোনালে। সামারক জবাব দিল, আমার যত লোককে ইচ্ছে তত লোককে শোনাবো। তোমার মাতাল বন্ধুদের কাছে রোজ রোজ হাজিরা দিতে আমার প্রাণ চায় না। তোমার তাড়া থাকে, যাও, আমি জাহিদ সাহেবকে সবগুলো কবিতা পড়ে শোনাবো। সুলেমান চৌধুরী উত্তেজনাবশত উঠে দাঁড়িয়ে সামারকের দিকে কটমটে চোখে তাকালেন, তারপর এক পা করে চলে গেলেন। সামারক স্তব্ধ হয়ে বসে রইল। সুলেমান চৌধুরী তো চলে গেলেন, আমি চরম বেকায়দার মধ্যে পড়ে গেলাম। আমার মনে একটা অস্বস্তিবোধ পীড়া দিচ্ছিল। সামারক এবং সুলেমান চৌধুরীর সম্পর্কের রূপটা কেমন সে বিষয়ে আমি বিশেষ জ্ঞাত নই। হাসানাত সাহেবের কথা থেকে শুধু এইটুকু জানতে পেরেছি, বিলেতে সুলেমান চৌধুরী এবং হাসানাত সাহেব একই ফ্ল্যাটে থাকতেন। এই সুলেমান চৌধুরী একবার সামারকের চাকরির তদবির করতে হাসানাত সাহেবের কাছে এসেছিলেন। সুলেমান চৌধুরী এবং সামারকের ভেতরকার সম্পর্কের ধরনটা কেমন সেটা নিয়ে হাসানাত সাহেব কোনো কথা বলেননি। মনে মনে আমি নানা কিছু কল্পনা করলাম। এমনও হতে পারে সুলেমান চৌধুরী সামারকের বন্ধু, আবার নারী পুরুষের বন্ধুত্বেরও তো নানা হেরফের রয়েছে। বিয়ে না করেও হয়তো তারা একসঙ্গে একই ছাদের তলায় বাস করছে, অথবা এমনও হতে পারে বিয়ে করবে বলে উভয়ের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। দুজনের সম্পর্কের মাঝখানে আমি কেমন করে এসে গেলাম, এই কথাটা চিন্তা করে আমি মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছিলাম। আমি যদি এ জায়গায় না আসতাম, তাহলে দুজনের মধ্যে এমন একটা খাপছাড়া ব্যাপার ঘটতে পারত না। আমার সম্পর্কে সুলেমান চৌধুরী কি জানি ধারণা নিয়ে গেলেন। আমি তো আর বাচ্চা ছেলে নই। প্রথম থেকেই ভদ্রলোক যে আমাকে অপছন্দ করেছেন সেটা বুঝতে কি বাকি আছে? ভদ্রলোক হাত মেলাবার সময় হাতের 5টি আঙুল মাত্র বাড়িয়ে দিয়েছিলেন। নিতান্ত অনিচ্ছায় তার মহামূল্যবান নিতম্বের একটি অংশমাত্র আমার খাটে রেখেছিলেন। মুখে দিয়েই আমার বানানো চায়ের কাপটি সরিয়ে দিয়েছিলেন। এই রকম একটি মানুষ, যিনি প্রতিটি ভঙ্গিতে আমার প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন, তার সঙ্গে বিকেলবেলায় সোহরাওয়ার্দী উদ্যানে এলাম কেন? আমাকে এখানে না আনলে কি সামারকের চলতো না? ভদ্রমহিলা আমাকে নিয়ে কি করতে চান? আমি সামারকের দিকে তাকালাম। সে চুপটি করে বসে আছে, মুখে কোনো কথা নেই। হাত দিয়ে টেনে টেনে পেছন থেকে চুলের গোছাগুলো মুখের ওপর ছড়িয়ে দিচ্ছে। কালো চুলে তার মুখের অর্ধেক ঢাকা পড়ে আছে। আলুলাইতা সামারককে এই গধূলি বেলায় সোহরাওয়ার্দী উদ্যানের পটভূমিকায় একটি সুন্দর ধাঁধার মতো দেখাচ্ছে। সেদিকে তাকিয়ে আমার মনে একটা আতঙ্কের ভাব জাগল। এই মহিলা তার অপরূপ সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আমাকে কোথায় টেনে নিয়ে যেতে চাইছে? হঠাৎ ঝালমুড়ি বিক্রেতা, সফট ড্রিঙ্কওয়ালা এবং অন্য হকারদের চিৎকারে আমাকে উঠে দাঁড়াতে হলো। সোহরাওয়ার্দী উদ্যান বিশেষ সুবিধার জায়গা নয়। এখানে যে কোনো অঘটন যে কোনো সময় ঘটে যেতে পারে। 10-12 জন কিশোর চিৎকার করছে সাপ সাপ বলে, এবং ইটের টুকরো, মাটির ঢেলা হাতের কাছে যা পাচ্ছে ছুঁড়ে মারছে। সাপের কথা শুনে আমার শিরদাঁড়া বেয়ে আতঙ্কের একটা শীতল স্রোত প্রবাহিত হলো। সামারককে বললাম, তাড়াতাড়ি উঠে আসুন। সে সামনের চুলগুলো পেছনে সরাতে সরাতে বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, ফেরিওয়ালারা সাপ সাপ বলে চিৎকার করছে, শুনতে পাচ্ছেন না? যেন কোথাও কিছু হয়নি। সামারক এমনভাবে ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে শাড়ি ঠিক করতে করতে বলল, অত ভয় পাচ্ছেন কেন? সাপ তো অত্যন্ত সুন্দর জিনিস। তার ঠোঁটে একটা রহস্যময় হাসি খেলে গেল। ফেরিওয়ালারা ইট পাটকেল ছুটতে ছুটতে মারমার বলে এগিয়ে আসছে। আমরা পলায়মন সাপের মাথাটি দেখতে পেলাম। লিকলিকে শরীরটা ঘাসের জন্য দেখা যাচ্ছে না। মাথাটা অন্তত আধহাতখানিক তুলে ধরে দ্রুতবেগে পালিয়ে গেল। সোহরাওয়ার্দী উদ্যানের ঘনায়মান অন্ধকারেও দেখা গেল সাপের মাথা থেকে একটা সোনালি রেখা শিরদাঁড়ার ওপর দিয়ে বয়ে গেছে। শরীরের রং ঘাসের মতো সবুজ।
শামারক অনুচ্চ স্বরে চিৎকার করে উঠল, দেখেছেন সাপটা কি সুন্দর? পিঠের উপর সোনালি রেখাটি দেখেছেন? শামারক অবাক হয়ে ভয়তাড়িত সাপটাকে দেখছে। আমি তাকে হাত ধরে টানতে টানতে উদ্যানের বাইরে নিয়ে এলাম। বাংলা একাডেমির গোড়ায় এসে বললাম, কোথায় যাবেন বলুন, আপনাকে রিক্সা ডেকে দিই। সে বলল, এক কাজ করুন, আমাকে আপনার হোস্টেলে নিয়ে চলুন, গল্প করে একটা রাত কাটিয়ে দেওয়া যাবে। আমার মনে হলো শামারক আমার সঙ্গে রসিকতা করছে। তাই আমি জানতে চাইলাম, আমি হোস্টেলে নিয়ে গেলে আপনি থাকতে পারবেন? সে বলল, কেন নয়, আমাকে তার চাইতেও আরও অনেক খারাপ জায়গায় রাত কাটাতে হয়েছে। আমি বললাম, আমাদেরটা ছেলেদের হোস্টেল, মহিলারা সেখানে থাকতে পারে না। শামারক ফের জিজ্ঞেস করল, আপনাদের হোস্টেলে রাতে কোনো মহিলা থাকতে পারে না? আমি বললাম, কোনো কোনো মহিলা লুকিয়ে চুরিয়ে থাকে, কিন্তু তারা ভালো মহিলা নয়। তার ঠোঁটে আবার সেই রহস্যময় হাসিটা খেলে গেল। আপনি আমাকে ভালো মহিলা মনে করেন তাহলে? তার কথা শুনে ক্ষেপে গেলাম। আমি বললাম, আপনি ভালো কিংবা খারাপ সে আপনার ব্যাপার, কিন্তু এখন যাবেন কোথায় বলুন, রিক্সা ঠিক করে দেই। এবার শামারকের উত্তপ্ত কণ্ঠস্বর শুনলাম, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? একজন ভদ্রমহিলাকে শুধু রিক্সায় উঠিয়ে দিয়ে মনে করবেন মস্ত একটা দায়িত্ব পালন করেছি? ঢাকা শহরের রাস্তাঘাটের যা অবস্থা, এই ভর সন্ধেবেলা একেবারে একাকী কোথাও যাওয়ার জো আছে? রাস্তাঘাটে চোর ছ্যাঁচোর এবং হাইজাকারে ভর্তি। আমি তো মহা মুশকিলে পড়ে গেলাম। ভদ্রমহিলাকে নিয়ে আমি কি করি? শেষ পর্যন্ত বলতে বাধ্য হলাম, আপনি বলে দিন আমাকে এখন কি করতে হবে। শামারক আমার চোখে চোখ রেখে সেই রহস্যময় হাসি হাসল। তার ওই হাসিটি দেখলে আমার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়ে যায়। কি করব স্থির করতে না পেরে আঁচাভুয়োর মতো দাঁড়িয়ে রইলাম। শামারক হাতের ইশারায় একটা রিক্সা ডেকে চড়ে বসল। আমাকে বলল, আপনিও উঠে বসুন। আমার তো ভাবনা চিন্তা লোপ পাওয়ার জোগাড়। আমতা আমতা করে বললাম, আপনার সঙ্গে আমি আবার কোথায় যাব? শামারকের ধৈর্যচ্যুতির লক্ষণ দেখা দিল। আপনি তো কম ঘাওড়া লোক নন, বলছি উঠে আসুন। অগত্যা উঠে বসতে বাধ্য হলাম। নিজেকে যথাসম্ভব সংকুচিত করে রিকশার একপাশে আড়ষ্ট হয়ে বসলাম। শামারক বলল, আপনাকে নিয়ে আর পারা গেল না। অমন চোরের মতো হাত পা গুটিয়ে আছেন কেন? আমরা যে রিকশায় উঠেছি তার খোলের পরিসর নিতান্তই সংকীর্ণ। যদি আমি শরীরটা মেলে দিই, শামারকের শরীরে আমার শরীর ঠেকে যাবে। তার স্তনের সঙ্গে আমার কনুইয়ের সংঘর্ষ লেগে যাবে। রিকশা যখন চলতে আরম্ভ করল, আমি শামারকের শরীরের ঘ্রাণ পেতে আরম্ভ করলাম। হালকা হাওয়ার টানে এক ধরনের মৃদু সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। ফুরফুরে নরম এক ধরনের ইন্দ্রিয় অবশ করা সুগন্ধি মেখেছে শামারক। আমার খুবই ইচ্ছে করছিল হাত দিয়ে তার অনাবৃত কাঁধ দুটো স্পর্শ করি, তার আন্দোলিত স্তন দুটো ছুঁয়ে দেখি, কিন্তু বাস্তবে ভিন্ন রকম কাজ করে বসলাম। রিকশাওয়ালাকে বললাম, ভাই একপাশে নিয়ে রিকশা 2 মিনিট রাখবে? শামারক জিজ্ঞেস করল, কেন রাখবে রিকশা? আমি বললাম, সিগারেট জ্বালাবো। শামারক ঝংকার দিয়ে উঠল, এই আপনার সিগারেট খাওয়ার সময়? আমি বললাম, সিগারেট খেলে আপনার অসুবিধা হবে? সে তেমনই ঝংকৃত গলায় বলল, আমার সুবিধে অসুবিধার কথা আপনি কি বুঝবেন? ঠিক আছে, জ্বালিয়ে নিন আপনার সিগারেট। রিকশাওয়ালাকে কোথায় যেতে হবে সে কথা আমরা দুজনের কেউ বলিনি। শাহবাগের কাছাকাছি এসে সে জানতে চাইল, কোথায় যেতে হবে? আমি বললাম, মেম সাহেবের কাছে জেনে নাও। শামারক ধমকেশ্বরে বলে বসল, মেম সাহেব ডাকলেন কেন? বললাম, কি ডাকতে হবে আপনি বলে দিন। সে বলল, আপনার সঙ্গে কথা বলে লাভ নেই। আপনি একটি গ্রামীণ কুষ্মাণ্ড, বোধশক্তি কিছুই জন্মায়নি। আমি হেসে উঠতে চাইলাম। এতক্ষণে ঠিক ধরে ফেলেছেন, আমি একটা গ্রামীণ কুষ্মাণ্ডই। শামারক বলল, ঢের হয়েছে, আর পাকামো করবেন না। রিকশাওয়ালাকে বলল, ভাই গ্রিন রোড চলো। রিকশা যখন এলিফ্যান্ট রোড ছাড়িয়ে যাচ্ছে, শামারক আমার গায়ে আঙুলের গুঁতো দিয়ে বলল, সব ব্যাপারে তো আপনার হে হে করার অভ্যেস। মহিলার কথা শুনে আমার পিত্তি জ্বলে গেল। বললাম, আপনার সঙ্গে এক রিকশায় যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। রিকশাওয়ালাকে বললাম, ভাই আমাকে এখানে নামিয়ে দিয়ে যাও। শামারক আমার হাত দুটো ধরে ফেলে বলল, নামতে চাইলে কি নামা যায়? আপনি তো অদ্ভুত মানুষ। একজন ভদ্রমহিলাকে রাস্তার মাঝখানে ছেড়ে দিয়ে বললেই হলো আমি চললাম? আশ্চর্য বীর পুরুষ। আমি বললাম, আপনার সঙ্গে আমার বনছে না, সুতরাং আমার নেমে যাওয়াই উচিত। ভদ্রমহিলা বললেন, আমার কথা শুনুন, তবেই বনবে। আমি বললাম, বলুন আপনার কথা। সে বলল, যে বাড়িতে যাচ্ছি ওরা হচ্ছে এমন মানুষ যাদেরকে বলা যায় ফিলথিলি রিচ, টাকা ছাড়া কিছু বোঝে না। সুতরাং আপনার পরিচয় করিয়ে দেওয়ার সময় বলবো, আপনার বাবার 3 কোটি টাকার সম্পত্তি আছে, সাহিত্য চর্চা করেন বলেই এমন ভাদাইম্মার মতো থাকেন। আমি চিন্তাও করতে পারছি নে মহিলা আমাকে কোন ফাঁদে জড়াচ্ছেন। আমি বললাম,
আমার বাবাও নেই, টাকাও নেই। আপনি আমাকে 3 কোটি টাকার মালিকের পুত্র এই পরিচয় দেবেন কেন? শামারুখ জবাব দিল, আপনি আমার সঙ্গে এক রিকশায় যাচ্ছেন, আমার একটা ইজ্জত আছে না? সুন্দরী মহিলার সঙ্গে এক রিকশায় চড়ে এই এতদূর এসেছি। তার শরীরের ঘ্রাণে বুকের বাতাস পর্যন্ত আলোড়িত হয়ে উঠছে। শরীরের স্পর্শে সুপ্ত সব বাসনা জেগে উঠছে। এই মহিলা আমাকে বদ্ধভূমিতে নিয়ে গিয়ে জল্লাদের হাতে তুলে দিতে চাইলেও আমি অমত করার মতো কিছু পেলাম না। যা আছে কপালে ঘটবে। রিকশাটা এসে গ্রিন রোডের একটা বাড়ির সামনে দাঁড়ালো। জমকালো বাড়ি। বদ্ধ গেটের সামনে একজন বুড়ো মতো দারোয়ান টুলের ওপর বসে আছে। শামারুখকে দেখে দারোয়ান অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে উঠে দাঁড়ালো। বেগম সাহেবা আপনি? শামারুখ জিজ্ঞেস করল, আদিল সাহেবা আছেন? দারোয়ান বলল, জি। ভেতরে ঢুকে দেখলাম বাড়ির প্রাঙ্গণে লোহার রড এবং বালুর স্তূপ। দুখানি বড়সড় ট্রাক একপাশে দাঁড়িয়ে আছে। এত সব লোহালক্কর পেরিয়ে আমরা বাড়ির সামনে চলে এলাম। শামারুখ কলিং বেল চাপ দিতেই দরজা খুলে গেল। দোহারা চেহারার একজন ফর্সাপনা ভদ্রলোক সামনে দাঁড়িয়ে। শামারুখকে দেখে ভদ্রলোক উচ্ছ্বসিত হয়ে উঠলেন। আরে আরে শামারুখ, এতদিন পরে পথ ভুলে এলে নাকি? শামারুখের পেছন পেছন আমিও ড্রয়িং রুমে পা রাখলাম। আমাকে দেখা মাত্রই ভদ্রলোকের উচ্ছ্বাস আপনা থেকেই থেমে গেল। জানতে চাইলেন, ইনি কে? শামারুখ বলল, ওনার কথা পরে বলছি। বাড়িতে ফরিদা আপা আছেন? ভদ্রলোক বললেন, হ্যাঁ আছে। শামারুখ বলল, চলুন আগে তার সঙ্গে দেখা করি। ভদ্রলোকের পেছন পেছন শামারুখ সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে আরম্ভ করল। আমাকে বলল, জাহিদ সাহেব আপনি একটু অপেক্ষা করবেন, আমি ওপর থেকে আসি। ড্রয়িং রুমে বসে আমি একটা সিগারেট জ্বালালাম। এই বাড়ির সমস্ত কিছুতে কেবলই টাকার ছাপ, চোখে না পড়ে যায় না। সোফা সেটগুলো বড় এবং মোটাসোটা। দেয়ালে 8-9টা ফ্রেমে বাঁধানো ছবি। মনে হলো ওগুলো কোনো বিদেশি ক্যালেন্ডার কেটে বাঁধানো হয়েছে। একপাশে আরবিতে আল্লাহ এবং মোহাম্মদ লেখা ক্যালিগ্রাফি। অন্যদিকে কাবা শরীফের অর্ধেক দেয়াল জোড়া একটা ছবি ঝুলিয়ে রাখা হয়েছে। এই ছবিগুলো দেখলেই বাড়ির মালিকের রুচির একটা পরিচয় পাওয়া যাবে। বিদেশি ক্যালেন্ডার থেকে কেটে নেওয়া অর্ধনগ্ন নারীদের ছবি গৃহস্বামী যেমন পছন্দ করেন, তেমনি ধর্মকর্মেও তার মতি। আল্লাহ, মোহাম্মদ এবং কাবা শরীফের অর্ধেক দেয়াল জোড়া সোনালি ফ্রেমে বাঁধাই ছবি থেকে তার পরিচয় মেলে। ঘরের যেদিকেই তাকাই মনে হচ্ছিল সবখানে কাঁচা টাকা হুঙ্কার দিচ্ছে। এই ধরনের পরিবেশের মধ্যে এসে আমি ভয়ানক অসহায় বোধ করতে থাকি। আমার অস্তিত্বের অর্থহীনতা বড় বেশি পীড়ন করতে থাকে। এই ঘরের হাওয়ার মধ্যে এমন কিছু আছে যা আমার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে। আরেকটা সিগারেট ধরাবো কিনা চিন্তা করছিলাম। এমন সময় দেখি সেই দোহারা ভদ্রলোক ওপর থেকে নেমে এসে আমার উল্টো দিকের সোফায় বসলেন। তারপর আমার চোখে মুখের দিকে খুব ভালো করে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনার নাম? জবাব দিলাম, জাহিদ হাসান। ভদ্রলোক মনে হয় একটি ভ্রুকুটি করলেন। আমার মনে হলো নামটা তার পছন্দ হয়নি। তারপর তিনি জানতে চাইলেন কোথায় থাকি। বললাম, বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে। তিনি জিজ্ঞেস করলেন, ওখানে কি করেন? আমি বললাম, একজন রিসার্চ ফেলো। ভদ্রলোক এবার আরও নাজুক একটা প্রশ্ন করে বসলেন, শামারুখের সঙ্গে আপনার কি সম্পর্ক? আমি মনে মনে একটুখানি সতর্কতা অবলম্বন করলাম। শামারুখ আসার সময় রিকশায় আমাকে বলেছিল, এই বাড়িতে আমার বাবা যে 3 কোটি টাকার মালিক আমার এই পরিচয় প্রকাশ করবে। মনে হলো ভদ্রলোক প্রশ্ন করে আমি সত্যি সত্যি 3 কোটি টাকার মালিকের ছেলে কিনা সেই জিনিসটি যাচাই করে নিতে চাইছেন। এবার আমি ভালো করে ভদ্রলোকের দিকে তাকালাম। তার মাথার সবগুলো চুল পেকে যায়নি, আবার চুল কাঁচাও নেই। তার গলার ভাঁজের মধ্যে 3টি সাদা রেখা দেখতে পেলাম। বুঝতে পারলাম ভদ্রলোক নিয়মিত ঘাড়ে, বগলে এবং গলায় পাউডার মেখে থাকেন। গলার মধ্যে সাদা 3টি রেখা, ওগুলো পাউডারেরই দাগ। আমি এবার ভদ্রলোকের মুখের দিকে তাকিয়েই জবাব দিলাম, শামারুখ আমার বন্ধু। তিনি ফের জানতে চাইলেন, কি ধরনের বন্ধু? আমি বললাম, কি ধরনের বন্ধু বললে আপনি খুশি হবেন? এই সময় পর্দা ঠেলে শামারুখ ড্রয়িং রুমে প্রবেশ করল। তার হাতে একটি ট্রেতে চায়ের সরঞ্জাম এবং প্লেটে 2টো রসগোল্লা আর 2খানা নিমকি। আমি বললাম, 1 কাপ চা ছাড়া কিছুই খাবো না, কারণ এখনই হোস্টেলে ফিরে ভাত খেতে হবে। শামারুখ আমাকে চা বানিয়ে দিল। আমি চায়ে চুমুক দিতে থাকলাম। সে রসগোল্লা এবং নিমকির প্লেটটা সেই দোহারা চেহারার ভদ্রলোকের সামনে বাড়িয়ে ধরে বলল, আদিল ভাই, এগুলো আপনিই খেয়ে ফেলবেন। ভদ্রলোক অত্যন্ত জোরের সঙ্গে জানালেন, আমি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। কিছুদিন হয় ডায়াবেটিসের লক্ষণ দেখা দিয়েছে। তারপর কথাটা ঘুরিয়ে নিতে চেষ্টা করলেন, মানে ডাক্তার বলছিলেন সময় অসময়ে মিষ্টি খেলে ডায়াবেটিস হয়ে যেতে পারে, তাই আগে থেকে সতর্কতা অবলম্বন করছি।
আমার মনে হলো ভদ্রলোকের ডায়াবেটিস হয়েছে, কিন্তু সেটা শামারুখের কাছ থেকে গোপন করতে চান। আমি চা শেষ করে উঠে দাঁড়ালাম। ভদ্রলোক সম্পর্কে আমার মনে একটা বিশ্রী ধারণা জন্ম নিয়েছে। আসার সময় তাকে ভদ্রতা দেখাবার কথাও ভুলে গেলাম। শামারুখ আমার পেছন পেছন গেট অবধি এলো। সে জানালো আজকের রাতটা সে এখানেই কাটাবে, কারণ আদিল ভাইয়ের স্ত্রী ফরিদা আপা তাকে খুবই স্নেহ করেন। দেখা দিয়েই চলে গেলে ফরিদা আপা ভীষণ রাগ করবেন। তারপর আমাকে বলল পরশুদিন বিকেলবেলা আমি যেন তাদের বাড়িতে যাই। আমার সঙ্গে তার নাকি অনেক কথা আছে। সে একটা ভাঁজ করা কাগজ আমার হাতে ধরিয়ে দিয়ে বলল এর মধ্যে ঠিকানা লেখা আছে। গেটের বাইরে চলে এসেছি। শামারুখ আবার আমাকে ডেকে বলল শান্তিনগর বাজারে গিয়ে আবুলের হোটেলে তালাশ করবেন। হোটেলের বাঁ দিকের গলিতে আমাদের বাড়ি। গ্রিন রোডের সেই বাড়ি থেকে আসার পর আমি মস্ত দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম। শামারুখের সঙ্গে সুলাইমান চৌধুরীর সম্পর্কের ধরনটা কি? সেদিন সোহরাওয়ার্দী উদ্যান থেকে রাগারাগি করে তিনি চলেও বা গেলেন কেন? শামারুখ আমাকে গ্রিন রোডের বাড়িটায় নিয়ে গেল কেন? আমার বাবা 3 কোটি টাকার মালিক, ও বাড়িতে এই পরিচয়ই বা দিতে হবে কেন? আমার মনে হচ্ছে আমি একটা অদৃশ্য জালের মধ্যে জড়িয়ে যাচ্ছি। একাধিকবার এ চিন্তাও আমার মনে এসেছে। কোথাকার শামারুখ, কদিনেরই বা পরিচয়, এখনও তাকে ভালো করে জানি নে শুনি নে, তার ব্যাপারের মধ্যে আমি জড়িয়ে পড়ছি কেন? আমার কি লাভ? বেরিয়ে আসতে চাইলেই পারি, কিন্তু আসবো কেন? অজগরের শ্বাসের মধ্যে কোনো প্রাণী যখন পড়ে যায় এবং আস্তে আস্তে চরম সর্বনাশের দিকে ছুটতে থাকে, আমার রক্তের মধ্যেও সর্বনাশের সেরকম নেশাই এখন কাজ করতে আরম্ভ করেছে। 2 দিন পর শান্তিনগরে শামারুখদের বাড়িতে গেলাম। বাড়ি চিনে নিতে বিশেষ কষ্ট হয়নি। আবুলের হোটেলের সামনের পানের দোকানটিতে যখন জিজ্ঞেস করলাম, দোকানদার আমার মুখ থেকে কথা কেড়ে নিয়েই বলল ও বাড়িতে 3 জন সুন্দরী মাইয়া মানুষ আর একটা বুইড়া মানুষ থাকে। এই বাড়ি তালাশ করতেছেন? নাক বরাবর সিধা যাইবেন, তারপর বামে ঘুরবেন, গেটের সামনে দেখবেন একটা জলপাই গাছ, সেই বাড়ি। জলপাই গাছ থেকে আমি ভেতরে ঢুকলাম। 1 বিঘের মতো জমির মাঝখানে একটা ছোট একতলা ঘর, আর জমির চারপাশে বাউন্ডারি দেয়াল আছে। এক পাশে তরিতরকারির বাগান। এক ভদ্রমহিলা প্লাস্টিকের পাইপ দিয়ে পানি দিচ্ছেন। অনিন্দ সুন্দরী মহিলা, চোখ ফেরানো যায় না। মুখমণ্ডলটা ভালো করে তাকালে শামারুখের সঙ্গে একটা মিল খুঁজে পাওয়া যাবে। এই ধরনের ভদ্রমহিলার সঙ্গে কথা বলতে গেলে হঠাৎ করে মুখ দিয়ে আওয়াজ বেরিয়ে আসতে চায় না। আমি ডান হাতটা তুলে সালাম দেওয়ার ভঙ্গি করলাম। ভদ্রমহিলা আমার দিকে মুখ তুলে তাকালে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, এটা কি শামারুখদের বাড়ি? মহিলা কথা শুনে বিরক্ত হলেন মনে হলো। আঙুল দিয়ে সামনে দরজা দেখিয়ে বললেন, ওদিক দিয়ে ঢোকেন। ঘরের দরজা খোলা ছিল। আমি জুতো না খুলেই ভেতরে প্রবেশ করলাম। দেখলাম একেবারে সাধারণ একটি তক্তপোষের ওপর একজন প্রবীণ ভদ্রলোক ঝুঁকে পড়ে কী সব লিখছেন। চারপাশে ছড়ানো অজস্র ধর্মীয় পুস্তক। ভদ্রলোকের মুখের দাড়ি একেবারে বুকের ধার অবধি নেমে এসেছে এবং সবগুলো পেকে গেছে। ভদ্রলোককে আমি সালাম দিলাম। তিনি হাত তুলে আমার সালাম নিলেন এবং কড়া পাওয়ারের চশমার ভেতর দিয়ে আমার আপাদমস্তক ভালো করে লক্ষ্য করলেন। ভদ্রলোক খুবই নরম জবানে জানতে চাইলেন আমি কেন এসেছি। আমি বিনয় সহকারে বললাম, শামারুখ আমাকে আসতে বলেছিল। এবার ভদ্রলোক আমার দিকে তাকিয়ে খুব সুন্দর করে হাসলেন। গামছা দিয়ে ঝেড়ে একটা কাঠের চেয়ার এগিয়ে দিয়ে বললেন, বসুন। আমি বসলাম, কিন্তু বাড়ির ভেতরে শামারুখের উত্তপ্ত চিৎকার শুনতে পেলাম। আরেক মহিলার সঙ্গে শামারুখ চেঁচিয়ে ঝগড়া করছে। দুজনে কেউ কাউকে ছেড়ে কথা কইছে না। এমন সব খারাপ শব্দ তাদের মুখ থেকে বেরিয়ে আসছে, শুনলে কানে আঙুল দেওয়ার প্রয়োজন হয়। ভদ্রলোক টুলু টুলু বলে কয়েকবার ডাকলেন। ঝগড়ার আওয়াজের মধ্যে ভদ্রলোকের ডাক চাপা পড়ে গেল। আমার দিকে তাকিয়ে করুণ হাসি হেসে বললেন, আজ সকালবেলা থেকে আমার মেয়ে এবং পুত্রবধূ তুমুল ঝগড়াঝাটি করছে। এই প্রচণ্ড চিৎকারের মধ্যেও ভদ্রলোককে নির্বিকার পড়াশোনা করে যেতে দেখে আমি বিস্মিত হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, আপনি কি লিখছেন? তার চোখে মুখে একটা লজ্জার আভাস খেলে গেল। বললেন, আমি কোরআন শরীফের ইয়াসিন সূরাটা বাংলায় অনুবাদ করার চেষ্টা করছি। আমি জিজ্ঞেস করলাম, আপনি আরবি জানেন? তিনি বললেন, একসময় তো ভালোই জানতাম। 25 বছর সরকারি চাকরি করেছি। ভাবছিলাম রিটায়ার করার পর শান্ত মনে আল্লাহ রসুলের কাজ করব। তা আর হচ্ছে কই, সব সময় অশান্তি। দেখছেন না মেয়ে এবং ছেলের বউ কিভাবে ঝগড়া করছে। ভদ্রলোককে আমার মরুভূমির মধ্যে দাঁড়িয়ে থাকা মসজিদের নির্জন গম্বুজের মতো মনে হলো। ভদ্রলোক অনুবাদের কিছু অংশ আমাকে দেখালেন। পড়তে আমার বেশ লাগলো। তিনি বললেন,
কোরআনের ভাষারীতির মধ্যে একটা কবিত্ব আছে, সেই জিনিসটা ফুটিয়ে তুলতে না পারলে অনুবাদ সঠিক হয় না। আমি ভাষার অর্থটা বুঝি, কিন্তু সুপ্ত কবিত্ববোধটুকু বাংলা ভাষায় আনতে পারিনি। আল্লাহ আমাকে সেই শক্তি দান করেননি। তরকারি বাগানে যে ভদ্রমহিলা পানি দিচ্ছিলেন তিনি এসে বললেন, আব্বুজান, আজ বিকেলে আমি মেজো আপার কাছে চলে যাচ্ছি। এই জাহান্নামের মধ্যে আমার থাকা সম্ভব হবে না। ভদ্রলোক বললেন, আজ বিকেলেই যেতে চাও? তিনি বললেন, হ্যাঁ। ভদ্রলোক বললেন, আচ্ছা। ভদ্রমহিলা কেঁদে ফেললেন। তার আয়ত চোখ দুটো পানিতে ভরে উঠল। আপনি যে যাই করুন সবসময় আচ্ছা বলে পাশ কাটিয়ে যান। আম্মুজান বেঁচে থাকলে এরকম আচ্ছা বলে চোখ বন্ধ করে থাকতে পারতেন? ভদ্রলোক কোনো রকম উচ্চবাচ্য না করে চুপ করে রইলেন। আমার দিকে তাকিয়ে বললেন, আমার ছোট মেয়ে বানু। ঘরের ভেতর থেকে আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। মনে হয় দুজনেই ক্লান্ত হয়ে পড়েছে। আমি চলে আসব কিনা চিন্তা করছিলাম। শামারুখের বাবা বললেন, আপনি একটু বসুন, আমি ভেতরে গিয়ে দেখে আসি কি অবস্থা। ভদ্রলোক ভেতরে গেলেন। অতর্কিতে শামারুখ বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে বলল, এই যে জাহিদ সাহেব, কখন এসেছেন? সহসা আমি কোনো কথা বলতে পারলাম না। শামারুখকে এই অবস্থায় না দেখলে আমাদের দুজনের জন্যই ভালো হতো। শামারুখ বলল, আপনি এসেছেন, খুবই ভালো হয়েছে। আমাকে থানায় নিয়ে চলুন। আমি তো আকাশ থেকে পড়লাম। থানায় কেন? শামারুখ তার ডান বাহুটা আমার সামনে তুলে ধরে দেখালো। দেখছেন হারামজাদি কামড়ে আমার কি দশা করেছে? আমি দেখলাম শামারুখের সুন্দর বাহুর মাংসের ওপর মনুষ্য দন্তের চাপ। মাংস কেটে ভেতরে প্রবেশ করেছে এবং দরদর করে রক্ত বেরিয়ে আসছে। আমি কি করব ঠিক করে উঠতে পারলাম না। বললাম, বাড়িতে ডেটল জাতীয় কিছু থাকলে লাগিয়ে আগে রক্তপাত বন্ধ করুন। শামারুখ বলল, না না, রক্তপাত বন্ধ করলে থানা কেস নিতে চাইবে না। আগে হারামজাদিকে অ্যারেস্ট করাই, তারপর অন্য কিছু। শামারুখের ছোট বোন বানু এসে আমাকে সরাসরি বলল, আমাদের বাড়ির ব্যাপারে আপনি নাক গলাবার কে? আমার বোন আমার ভাবির সঙ্গে ঝগড়া করেছে। সেও আমার চাচাতো বোন। আমাদের পারিবারিক ব্যাপারে আপনি বাইরে থেকে এসে বাগড়া দেবার কে? বানুর কথায় কোনো রকম কান না দিয়ে আমি শামারুখকে নিয়ে আমার এক পরিচিত ডাক্তারের ডিসপেন্সারিতে ছুটলাম। শামারুখ আমাকে মস্ত একটা গোলক ধাঁধার মধ্যে ছুঁড়ে দিয়েছে। তার ব্যাপারে আমি কোনো ধারণা নির্মাণ করতে পারছি না। তার কবিতা পড়ে মনে হয়েছে সে খুবই অসহায় এবং দুঃখী মহিলা। এই দুঃখ বোধটাই তার কবিতায় অগ্নিশিখার মতো উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে। প্রস্ফুটিত পদ্মফুলের পাপড়িতে শেষ রাতের ঝরে পড়া শিশিরের মতো সূর্যালোকে দীপ্তিমান হয়। তার মুখমণ্ডলের অমলিন সৌন্দর্যের প্রতি যখন দৃষ্টিপাত করি, পিঠময় ছড়িয়ে পড়া কালো কেশের দিকে যখন তাকাই, তখন নিশিরাতের নিঃশ্বাসের মতো তার আবেগী কবিতা পাঠ শ্রবণ করি। আমার মনে ঢেউ দিয়ে একটা বাসনায় প্রবল হয়ে জেগে ওঠে। এই নারীর শুধু অঙ্গুলি হেলনে আমি দুনিয়ার অপর প্রান্ত পর্যন্ত ছুটে যেতে পারি। এই সময়ের মধ্যে শামারুখের বিষয়ে আমার কিছু বাস্তব অভিজ্ঞতাও হয়েছে। শামারুখ আমার ঘরে সোলেমান চৌধুরীকে নিয়ে এসেছিল। এই চৌধুরীর সঙ্গে আমাকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত যেতে হয়েছে এবং একসঙ্গে বসে শামারুখের কবিতা পাঠ শুনতে হয়েছে। শামারুখ এবং সোলেমানের সম্পর্কটি কী ধরনের? শামারুখ যদি আমাকে টেনে না নিত, এই ধরনের নাসিক্য উচ্চারণে কথা বলার বঙ্গীয় ইংরেজের সঙ্গে কখনো আমি সোহরাওয়ার্দী উদ্যান অবধি যেতাম না। তারপর শামারুখ আমাকে কী কারণে সেই গ্রিন রোডের উদ্ধত অর্থবান আদিলের বাড়িতে নিয়ে গেল, তাও আমার বোধবুদ্ধির সম্পূর্ণ বাইরে। একবার সোলেমান, একবার আদিল, এই ধরনের মানুষদের সামনে শামারুখ আমাকে উপস্থিত করছে কেন? তার কি কোনো গোপন মতলব আছে? মাঝে মাঝে মনের কোণে একটা সন্দেহ কালো ফুলের মতো ফুটে উঠতে চায়। শামারুখ আমাকে এইসব মানুষকে আটকাবার জন্যে টোপ হিসেবে ব্যবহার করতে চায় কি না? শামারুখদের শান্তিনগরের বাড়িতে গিয়ে যে অভিজ্ঞতা হলো, তাতে মহিলার মানসিক সুস্থতার ব্যাপারে আমার মনে প্রশ্ন জেগেছে। কেমব্রিজ থেকে পাশ করে আসা একজন মহিলা কি করে তার আপন ভাইয়ের বউয়ের সঙ্গে জন্তুর মতো কামড়াকামড়ি করে থানা পুলিশ করার আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে? মনে মনে ভেবে দেখতে চেষ্টা করি, এই মহিলা আমাকে কতদূর নিয়ে যেতে পারে। এই দুই বিপরীতমুখী ভাবনায় আমার ভেতরটা দু টুকরো হয়ে যাচ্ছে। শামারুখের মুখটা যখন আমার স্মরণে আসে, সমগ্র শরীরের মধ্য দিয়ে একটা আবেগ প্রবাহিত হয়। আমি থরথর করে কেঁপে উঠতে থাকি। আমার ইচ্ছে হয় এই সুন্দর নারী প্রতি চরণপাতে যে পুষ্প ফুটিয়ে তোলে, তার জন্য জীবন, মন, প্রাণ সব কিছু উজাড় করে দেই। আবার যখন তার বিবিধ অনুষঙ্গের কথা চিন্তা করি, এক ধরনের বিবমিশা আমার সমস্ত চেতনা আচ্ছন্ন করে ফেলে। এই মহিলাকে প্রাণের ভেতরে গ্রহণ করা যেমন অসম্ভব, তেমনি প্রাণ থেকে ডালে মূলে উপড়ে তুলে বিষাক্ত আগাছার মতো ছুঁড়ে ফেলাও ততধিক অসম্ভব হয়ে দাঁড়ায়।
তার সম্পর্কে চোখ বন্ধ করে চিন্তা করলে কখনো অনুভব করি সে অমৃতের পেয়ালা হাতে দাঁড়িয়ে আছে, আবার কখনো মারাত্মক প্লেগের জীবাণুর মতো অস্পৃশ্য মনে হয়। এই দোলাচল বৃত্তির মধ্যেই আমি দিন অতিবাহিত করছিলাম। আমার গ্রামের এক ভদ্রলোকের সঙ্গে বাইতুল মোকাররম গিয়েছিলাম। ভদ্রলোক গ্রামের বাড়িতে যাচ্ছে। পরিবার পরিজনের কাপড় চোপড় কেনার জন্য আমাকে ধরে নিয়ে গিয়েছিলেন। বাজার থেকে কাপড় চোপড় কেনার কাজটি আমি অপছন্দ করি, অথচ মানুষ সেই অপছন্দের কাজটি করার জন্য আমাকে বারবার ধরে নিয়ে যায়। এ দোকান সে দোকান ঘুরে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘোড়ার চাইতে পাঁচমিশালি মানুষের ভিড়ই হয়রান করেছে বেশি। গ্রামের ভদ্রলোককে বিদায় করার পর ভাবলাম, যাক, বাঁচা গেল। আমি বাইতুল মোকাররমের সামনে এসে মুক্ত বাতাসে শ্বাস নিলাম। সন্ধ্যের বাতি জ্বলে উঠেছে। গাড়ি ঘোড়ার আওয়াজ, মানুষের আওয়াজ, বিচিত্র বর্ণের আলোর উদ্ভাস সব কিছু মিলিয়ে আমার মনে হলো সন্ধেবেলার ঢাকা যেন ভূতপ্রেতের বাগান বাড়ি। এখানে সব কিছুই ভুতুড়ে। আমি পথ দিয়ে হেঁটে আসছিলাম। একা একা পথ চলার সময় মনে নানা রকম ভাবনার উদয় হতে থাকে। জেনারেল পোস্ট অফিস ছাড়িয়ে আমি আব্দুল গনি রোডে চলে এলাম। এই রাস্তাটিতে রিক্সা চলে না, সুতরাং অল্প স্বল্প ফাঁকা থাকে। হঠাৎ করে পেছন থেকে কে একজন আমার শরীরে হাত রাখল। আমি চমকে উঠলাম। হাইজ্যাকারের পাল্লায় পড়ে গেলাম না তো? এই মাসের স্কলারশিপের পুরো টাকাটা এখনও আমার পকেটে। যদি নিয়ে যায়, সারা মাস আমার চলবে কেমন করে? পেছনে তাকিয়ে দেখি অর্থনীতি বিভাগের প্রফেসর তাইবুদ্দিন সাহেব। তিনি আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। অদূরে তার সাদা ফিয়াটখানা দাঁড়িয়ে আছে। তিনি বললেন, কি ভায়া, তোমার ভাবনায় আঘাত ঘটালাম নাকি? বেশ হেলতে দুলতে যাচ্ছ এই কাকি। আমি একটুখানি লজ্জিত হলাম। বললাম, না স্যার, এই সন্ধেবেলায় এই ফাঁকা রাস্তায় হাঁটতে ভালো লাগে। তিনি বললেন, তুমি তো আবার ভাবুক মানুষ, গাড়িতে উঠতে বললে রাগ করবে? আমি বললাম, রাগ করব কেন স্যার? আমি গাড়ির পেছনে বসতে যাচ্ছিলাম। তাইবুদ্দিন সাহেব তার পাশের সিটটি দেখিয়ে বললেন, এখানেই বসো, কথা বলতে সুবিধে হবে। গাড়ি চলতে আরম্ভ করল। তিনি বনানীর স্কাইলার্ক রেস্টুরেন্ট কাম বারের গেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে বললেন, তোমাকে পেয়ে খুবই ভালো হলো। আজকে তোমার সঙ্গেই চুটিয়ে আড্ডা দেব। এত ব্যস্ত থাকতে হয়, শিল্প ও সাহিত্য সম্বন্ধে কোনো খবরাখবর রাখাই সম্ভব হয় না। তোমার মুখ থেকেই এই বিষয়ে কিছু শুনব। প্রফেসর তাইবুদ্দিন লিফটে উঠে বোতাম টিপলেন। আমার কেমন বাঁধো বাঁধো ঠিক ছিল। একজন নামকরা প্রফেসরের সঙ্গে রেস্টুরেন্টে এসে আড্ডা দেয়া, এরকম কিছু আমাদের দেশে সচরাচর ঘটে না। রেস্টুরেন্টে ঢুকে আমি অবাক হয়ে গেলাম। দেশি বিদেশি নারী পুরুষ জোড়ায় জোড়ায় বসে আছে। প্রায় প্রত্যেক টেবিলের সামনেই গ্লাস, কোনোটা ভর্তি, ফেনা উঠছে, কোনোটা অর্ধেক শেষ হয়েছে। এই ধরনের জায়গায় আমি আগে কোনো দিন আসিনি। রেস্টুরেন্টটিতে প্রবেশ করার পর আমার মনে হলো আমি অন্য কোনো দেশে এসে গেছি। তাইবুদ্দিন সাহেব উত্তর পশ্চিম কোণার দিকের একটা খালি টেবিলের সামনে এসে বসলেন। আমাকে তার বিপরীত দিকের চেয়ারটি দেখিয়ে বললেন, ওখানেই বসো। আমি যখন বসলাম, তিনি জানালার দিকে আঙুল প্রসারিত করে বললেন, এই জায়গাটা খুবই ভালো। এখান থেকে ঢাকা শহরের স্কাইলাইন খুব স্পষ্টভাবে দেখা যায়। প্রফেসর তাইবের পর্যবেক্ষণ শক্তির তারিফ করতে হয়। সত্যি, এই জানালার সামনে দাঁড়ালে ঢাকা শহরের একটা সুন্দর ছবি চোখে পড়ে। এই সন্ধ্যাবেলায় রাজপথের ছুটন্ত গাড়িগুলোর দিকে তাকিয়ে মনে হলো যেন দ্রুতগামী গবাদি পশুর সারি। ধাতব আওয়াজ, কর্কশ চিৎকার, ট্রাক ড্রাইভারের খিস্তি, কোন মায়াবশে যেন উধাও। এয়ার কন্ডিশন রেস্টুরেন্টের কাঁচের জানালা দিয়ে গমনাগমনের মৃদুমন্দ ছন্দটি শুধু ধরা পড়ছিল। ইউনিফর্ম পরা বেয়ারা সামনে এসে দাঁড়ালে তাইবুদ্দিন সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, আমি একটু ফিসকি খাবো। তুমি কি খাবে বলো? আমি বললাম, আমি 1 কাপ চা খেতে চাই। তিনি বললেন, চা খেতে গেলে নিচের তলায় যেতে হবে। আমি বললাম, তাহলে স্যার আমি কিছুই খাবো না। তিনি বললেন, তা কি করে হয়, অন্তত একটা বিয়ার খাও। বেয়ারাকে বললেন, আমাকে 4 পেগ হুইস্কি দাও, সঙ্গে সোডা, আর এই সাহেবকে একটা বিয়ার, সঙ্গে খাবার কি আছে? বেয়ারা কাছে এসে বলল, বটি কাবাব এবং হাঁসের ফ্রাই করা মাংস আছে। তাইবুদ্দিন সাহেব বললেন, হাঁসের ফ্রাইই দাও। তাইবুদ্দিন সাহেব চেয়ার থেকে উঠে বললেন, তুমি বসো, আমি একটু টয়লেট থেকে আসি। বেয়ারা গ্লাসে হুইস্কি ঢেলে দিল, সোডার গ্লাসটি পাশে রাখল। তারপর বিয়ারের টিনটি আমার সামনে রেখে ভেতরে চলে গেল। অল্পক্ষণের মধ্যেই ড্রাগন আঁকা সোনালি বর্ডার দেয়া চিনেমাটির প্লেটে ফ্রাই করা হাঁসের মাংস অত্যন্ত তরিবৎ সহকারে বসিয়ে দিল। তাইবুদ্দিন সাহেব ন্যাপকিনে হাত মুছতে মুছতে চেয়ারে বসে বললেন, বাহ, হাঁসের মাংসের গন্ধ তো ভারী চমৎকার। আমার মুখ দিয়ে কথা বেরোলো না, কারণ এই স্বপ্নপুরীর রেস্টুরেন্ট, এই তরল হুইস্কির গ্লাস, ড্রাগন আঁকা প্লেটে ধুমায়িত হাঁসের মাংসের ফ্রাই,
বুকে সোনালি তকমাটা বেয়ারা, সব কিছুই আমার কাছে নতুন এবং অপরিচিত। এই পরিবেশে আমার আসার কথা নয়, যদিও আমি টেবিলের সামনে হাজির আছি। আমার একটা অংশ মনে হচ্ছে আব্দুল গনি রোডে রেখে এসেছি। প্রফেসর তাইব হুইস্কিতে সোডা মিশিয়ে চুমুক দিলেন এবং কাঁটা চামচ দিয়ে এক টুকরো হাঁসের ফ্রাই মুখের মধ্যে পুরে দিলেন। তার মুখ থেকে আহ শব্দটি বেরিয়ে এলো। বোঝা গেল মাংসের স্বাদ তার ভালো লেগেছে। তার দেখা দেখি আমিও কাঁটা চামচ দিয়ে এক খণ্ড হাঁসের ফ্রাই মুখে ঢুকিয়ে দিলাম। প্রফেসর সাহেব হুইস্কির গ্লাসে চুমুক দেওয়ার ফাঁকে ফাঁকে আমার দিকে তাকাচ্ছিলেন। গ্লাসটা টেবিলে রেখে হঠাৎ তিনি আমাকে জিজ্ঞেস করে বসলেন, ও কি, তুমি বিয়ারের টিনটা খোলনি কেন? আমি চুপ করে রইলাম। বিয়ারের টিন কী করে কোন দিক দিয়ে খুলতে হয় তাও আমি জানি নে। তিনি সেটা বুঝে গেলেন এবং নিজেই টিনটি খুলে আমার হাতে তুলে দিলেন। আমি টিনটা কাত করে গ্লাসে ঢালতে গিয়ে দেখি ভুসভুস করে ফেনা বেরিয়ে এসে টেবিলে ছড়িয়ে যাচ্ছে। আমি রীতিমতো অপ্রস্তুত বোধ করতে থাকলাম। প্রফেসর তাইব বললেন, ও কিছু না, 1 মিনিটের মধ্যেই কেটে যাবে। আমি যখন বিয়ারের গ্লাস তুলে সামান্য পান করলাম, এক ধরনের তেতো স্বাদে আমার জিভ একরকম অসাড় হয়ে গেল। বমি বমি ভাব অনুভব করছিলাম। অন্য জায়গায় অন্য পরিবেশে হলে হয়তো হড়হড় করে বমি করে ফেলতাম, কিন্তু এই রেস্টুরেন্টে আসার পর থেকেই একটা ভীতি আমার শরীরে ভর করেছে। সেই কারণেই বমি করে সব কিছু উগড়ে দেওয়া সম্ভব হলো না। থেমে থেমে আমি বিয়ার গলায় ঢেলে দিচ্ছিলাম। প্রফেসর তাইব একটা সিগারেট জ্বালিয়ে বললেন, তোমরা যারা শিল্প সাহিত্যের সঙ্গে যুক্ত আছো, মাঝে মধ্যে এসব জায়গায় আসা উচিত। মানুষ কিভাবে লাইফ এনজয় করে সেটাও তোমাদের জানা উচিত। অভিজ্ঞতা না থাকলে ইনসাইট জন্মাবে কেমন করে? হুইস্কির ঘোরেই তিনি জিজ্ঞেস করলেন, তা তুমি এখন কি লিখছ? আমি বললাম, কিছুদিন থেকে লিখতে পারছি না। মনে মনে আমি প্রফেসর তাইবকে ধন্যবাদ দিলাম। তিনি আমার নিজের বিষয়ে বিশেষ ধারণা পোষণ করেন। আমি বললাম, স্যার, আমার মাঝে মাঝে এমন হয়, চেষ্টা করেও 1 লাইন লিখতে পারিনি। প্রফেসর হাতের ইশারায় বেয়ারাকে ডেকে তার গ্লাসে আরও 3 পেগ হুইস্কি দেওয়ার নির্দেশ দিলেন। তারপর আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, কিন্তু বাজারে তোমার নামে একটা দুর্নাম রটেছে যে আজকাল তুমি কিছুই করছো না, লিখছো না এবং গবেষণার কাজও করছো না। সকাল সন্ধে এক সুন্দরী মহিলাকে নিয়ে নাকি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ। তার মুখে এই কথা শোনার পর আমার ভেতরে প্রচণ্ড একটা ঝাঁকুনি খেলে গেল। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিল, প্রফেসর তাইব আমাকে গাড়িতে চড়িয়ে এই রেস্টুরেন্টে নিয়ে এসেছেন শুধু এই একটি কারণে, সামরিক সম্পর্কে সব ধরনের খবরাখবর সংগ্রহ করাই তার অভিপ্রায়। এবার আমি তার দিকে ভালো করে তাকালাম। বিশ্ববিদ্যালয়ে তার সম্পর্কে যতগুলো গল্প চালু আছে একে একে আমার মনে পড়তে লাগলো। প্রফেসর তাইবের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন এবং তিনি আলাদা বাড়িতে বাস করেন। তার বাড়িতে স্থায়ীভাবে কোনো কাজের মেয়ে থাকতে পারে না। কোনোটাকে তাইব সাহেব নিজে তাড়িয়ে দেন, কোনোটা আপনি থেকেই চলে যায়। কোনো কোনো কাজের মেয়েকে আবার ভীষণ জমকালো সাজ পোশাকে সাজিয়ে রাখেন। অন্য শিক্ষকদের বেগমেরাও সেটা লক্ষ্য না করে পারেন না। এতদিন আমি বিশ্বাস করে এসেছি এই প্রতিভাবান শিক্ষকের খোলামেলা স্বভাবের জন্য ঈর্ষাপরায়ণ শত্রুরা তার নামে অপবাদ রটিয়ে দিয়েছে। এখন আমার মনে হলো তার নামে যেসব গুজব রটেছে তার সবগুলো না হলেও অনেকগুলো সত্যি। তার সম্পর্কে যে শ্রদ্ধার ভাবটি এতদিন পোষণ করে আসছিলাম ভেঙে খান খান হয়ে গেল। আমার সারা শরীর থেকে ঘাম নির্গত হচ্ছিল। নিজের অজান্তেই গ্লাসের বিয়ার কখন শেষ করে ফেলেছি টেরও পাইনি। প্রফেসর তাইবের দিকে তাকিয়ে দেখি তিনি এখনও আমার দিকে তাকিয়ে উত্তরের প্রতীক্ষা করছেন। এই প্রথমবার তার বাঁকা নাকটা দেখে আমার শকুনের কথা মনে পড়ে গেল। আমাদের দেশে বিশেষ সাপ এবং শকুনের বিশেষ প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই সংবাদ কোনো একটা প্রাণী বিষয়ক ম্যাগাজিনের মাধ্যমে জেনে গিয়েছিলাম। তাইব সাহেবের মুখের দিকে ভালো করে তাকিয়ে মনে হলো পৃথিবী থেকে সাপ এবং শকুনের বিশেষ প্রজাতি বিলুপ্ত হলে কোনো ক্ষতিবৃদ্ধি হবে না। এক এক টাইপের মানুষের মধ্যে এই সাপ শকুনেরা নতুন জীবন লাভ করে বেঁচে থাকবে। তাইব সাহেব আমাকে আব্দুল গনি রোড থেকে এই এত দূরে নিজে গাড়ি ড্রাইভ করে স্বপ্নপুরীর মতো এই রেস্টুরেন্টে নিয়ে এসেছেন। তার পয়সায় জীবনে প্রথমবার বিয়ার চেখে দেখার সুযোগ পেলাম। সুতরাং সামরিক সম্পর্কিত তথ্যাদি যদি তার কাছে তুলে না ধরি তাহলে নেমোখারামি করা হবে। অত্যন্ত সতর্কতার সঙ্গে রেখে ঢেকে সামরিকের গল্পটা তার কাছে বয়ান করলাম। সব কথা প্রকাশ করলাম না। যেটুকু না বললে গাড়িতে চড়া এবং বিয়ার পান হালাল হয় না সেটুকুই বললাম। শরীফুল ইসলাম চৌধুরী সাহেব আমাকে ডেকে নিয়েছিলেন সে কথা জানালাম। বাংলা একাডেমিতে সামরিকের সাক্ষাৎ, তারপর প্রফেসর হাসানাত প্রসঙ্গ এবং ডক্টর মাসুদের বাড়ি থেকে আমার না খেয়ে চলে আসা, এসব কিছুই তাইব সাহেবকে জানালাম। তিনি শুনে ভীষণ রেগে উঠলেন। বললেন, জাহিদ শোনো, এই বিশ্ববিদ্যালয়ে বর্বর এবং স্যাডিস্ট মানুষেরা রাজত্ব করছে।
একবার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আবার নাকচ করা, এই নোংরা প্র্যাকটিস আমাদের দেশেই সম্ভব। ইউরোপ আমেরিকার কোথাও হলে সব বেটাকে জেল খাটতে হতো। শামারুখ কষ্টে পড়েছে সেজন্য তিনি চুপচুপ করে আফসোস করলেন। প্রফেসর তাইব আমার কাঁধে হাত দিয়ে বললেন, জাহিদ, আই মাস্ট থ্যাংক ইউ। তোমার উদ্দেশ্য মহৎ। তোমার নামে যা কিছু শুনেছি এখন বুঝতে পারছি সেসব সত্য নয়। ভদ্রমহিলা কষ্টে পড়েছেন, তার চাকরির ব্যাপারটা অত্যন্ত জেনুইন, কিন্তু তুমি তাকে সাহায্য করবে কিভাবে? বিশ্ববিদ্যালয়ে তোমার কাজটাও তো হয়নি, তোমার কথা শুনবে কে? এক কাজ করো, তুমি ভদ্রমহিলাকে আমার কাছে নিয়ে এসো। সোনা চোরাচালানির পেছনে গোয়েন্দা লাগলে যেমন হয়, আমারও এখন সেই দশা। আমার অনুভব শক্তি যথেষ্ট প্রখর নয়, তবে বুঝতে বাকি রইল না প্রফেসর তায়েব প্রক্রিয়াটির সূচনা করে দিলেন। আরও অনেক মহাপুরুষ শামারুখকে সাহায্য করার জন্য উল্লাসের সঙ্গে এগিয়ে আসবেন। তখন শামারুখকে তাদের ঠিকানায় পৌঁছে দেওয়াই হবে আমার কাজ। ইউনুস জোয়ারদার খুন হয়ে আমার মধ্যে গোপন রাজনীতির প্রতি অনুরাগের বীজটি বুনে দিয়ে গিয়েছিলেন। সেই বীজে রাজনীতির জল হাওয়া লেগে অঙ্কুরিত হতে সময় লাগেনি। ইউনুস জোয়ারদারের অবর্তমানে তার পার্টিতে যোগ দেওয়ার সাহস আমার হয়নি, কারণ খুন করা এবং খুন হওয়া দুটোর কোনোটার সাহস আমার ছিল না। আমি এমন একটা পার্টি বেছে নিলাম যেটা অর্ধেক গোপন এবং অর্ধেক প্রকাশ্য। তার মানে পার্টির গোপন সেল আছে এবং সেখান থেকে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়, আর প্রকাশ্য অংশের কাজ হলো সেগুলোকে চলতি রাজনীতির সঙ্গে খাপ খাইয়ে তার অনুকূলে জনমত সৃষ্টি করা। লেখক, সাহিত্যিক এবং শিক্ষকদের ভেতর যোগাযোগ করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। আমার সঙ্গে প্রকাশ্য অংশের বিশেষ সম্পর্ক ছিল না, মিটিং মিছিলে অংশগ্রহণ করা ছাড়া। আমি সরাসরি পার্টির বস কমরেড এনামুল হকের সঙ্গে যোগাযোগ রক্ষা করতাম। তিনি বিশেষ প্রয়োজন ছাড়া জনসমক্ষে দেখা দিতেন না। এই রহস্যময় পুরুষ, যার কথায় বিপ্লব, হাসিতে কাশিতে বিপ্লব, এমন এক মহাপুরুষের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক আছে মনে করলে আমি মনের মধ্যে একটা জোর অনুভব করতাম। ভাবতাম আমি কখনো একা নই। এই রহস্যময় পুরুষ অদৃশ্যভাবে আমার সঙ্গে অবস্থান করছেন। কমরেড এনামুল হকের কাছে প্রতি 15 দিন অন্তর আমার কাজকর্মের রিপোর্ট দিতাম। শামারুখের সঙ্গে পরিচয় হওয়ার পর 3 মাস কোথা দিয়ে কিভাবে পার হয়ে গেল আমি বুঝতে পারিনি। একদিনও কমরেড এনামুল হকের কাছে যাওয়া হয়নি, অথচ তিনি 3-4 বার দেখা করতে সংবাদ পাঠিয়েছেন। শেষ পর্যন্ত আমি খিলগাঁও চৌধুরীপাড়ায় কমরেড এনামুল হকের গোপন আস্তানায় তার সঙ্গে দেখা করতে গেলাম। আমাকে সংবাদ জানানো হলো কমরেড অন্য কমরেডদের সঙ্গে জরুরি বিষয়ে আলাপ করছেন, আমাকে একটু অপেক্ষা করতে হবে। আমি বাইরের ঘরে হাতল ভাঙা চেয়ারের ওপর বসে পড়লাম। ঘণ্টাখানেক পর আমাকে ভেতরে ডাকা হলো। কমরেড এনামুল হকের ঘরে দেখলাম আধোয়া প্লেটের স্তূপ, মাংসের হাড়গোড় সরিয়ে নেওয়া হয়নি। সারা ঘরে ছড়ানো স্টার সিগারেটের বাট, দেয়ালে মার্কস, অ্যাঙ্গেলস, লেনিন, স্টালিন এবং মাও সেতুংয়ের ছবি। আমরা যারা কমরেড এনামুল হকের চেলা, সঙ্গত কারণেই বিশ্বাস করি বাংলাদেশে যদি সর্বহারার সফল বিপ্লব হয়, মার্কস, অ্যাঙ্গেলস, লেনিন, স্টালিন, মাও সেতুংয়ের পাশে কমরেড এনামুল হকও একটা স্থান দখল করে নেবেন। আমি 3 মাস আসিনি। এই সময়ের মধ্যে কমরেড এনামুল হকের দাড়ি গোঁফ আরও লম্বা হয়েছে, তার সুদূর প্রসারী দৃষ্টির রহস্যময়তা আরও গাঢ় হয়েছে। যে হাতের বজ্রমুষ্টিতেই তিনি সমাজের সমস্ত বন্ধন চূর্ণ করবেন বলে আমরা মনে করি, সেই হাত দিয়ে কমরেড এনামুল হক আমার হাত চেপে ধরলেন। পুরুষের হাত, এই হাতের স্পর্শ একবার যে পেয়েছে, কমরেড হকের প্রতি আকৃষ্ট না হয়ে পারেনি। কমরেড হক তার তেজব্যঞ্জক রহস্যময় দৃষ্টি এমনভাবে আমার উপর প্রয়োগ করলেন, আমার মনে হলো শরীরের নাড়িভুড়ি অবধি দেখে ফেলতে পারেন। তার সেই দিব্য দৃষ্টি থেকে কোনো কিছুই আমরা লুকোতে পারি না। এবার কমরেড হক কথা বললেন। আমরা মনে করলাম কমরেড জাহিদ বিপ্লবী দায়িত্ব ভুলে গিয়েছেন এবং আমাদের ছেড়ে দিয়েছেন। আমি ভীষণ লজ্জিত হয়ে পড়লাম। আমতা আমতা করে একটা কৈফিয়ত দাঁড় করাতে চেষ্টা করলাম। শরীর ভালো ছিল না, তাছাড়া গবেষণার কাজে মনোযোগ দিতে হয়েছিল। আমার খোঁড়া কৈফিয়ত শুনে বললেন, কমরেড জাহিদ, আপনাকে আর বানিয়ে বানিয়ে কৈফিয়ত দিতে হবে না। আমরা জানি একজন সুন্দরী মহিলাকে নিয়ে আপনাকে অত্যন্ত ব্যস্ত থাকতে হয়েছিল। না, সেজন্য আপনাকে দোষারোপ করব না এবং আপনার তারিফ করব। মনে আছে কমরেড, প্লেটো বলেছিলেন সুন্দরী মহিলারা সমাজের এজমালি সম্পত্তি। আপনার বান্ধবীকেও পার্টিতে নিয়ে আসুন, ভয় পাবেন না, বান্ধবী আপনার ঠিকই থাকবে, কিন্তু কাজ করবে পার্টির। আমার মনে হলো কমরেড এনামুল হকের সঙ্গে খোলাখুলি কথা বলা ভালো। আমি বললাম, কমরেড, এই ভদ্রমহিলা তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার কাজ চাইছেন। কমরেড এনামুল হক আবার ঠাঁ ঠাঁ করে হেসে উঠলেন। তারপর বললেন, কমরেড, রাগ করবেন না, আপনার চিন্তা চেতনা এখনও বুর্জোয়া ধ্যান ধারণায় আচ্ছন্ন। এই সুন্দরী মহিলা বিশ্ববিদ্যালয়ে কি করবে?
আপনি কি চান ওই বস্তা পচা জিনিস পরিয়ে মহিলা তার জীবন অপচয় করবেন? বিপ্লবে তাকে কাজে লাগিয়ে দিন। আমি বললাম, তার থাকার অসুবিধা আছে, চলার কোনো সঙ্গতি নেই। কমরেড এনামুল হক বললেন, সেই দুশ্চিন্তা আপনার নয়, পার্টি সব ভার বহন করবে। তারপর তিনি আমার কাঁধে হাত দিয়ে গোপন কিছু ফাঁস করছেন এমনভাবে বললেন, কমরেড, জানেন একজন সুশিক্ষিত সুন্দরী মহিলা আমাদের পার্টিতে থাকলে আমাদের কত সুবিধা হয়? আমাদের শত্রুদের খবরাখবর সংগ্রহ করতে হয়, চাঁদা ওঠাতে হয়। ভয় পাবেন না কমরেড, আপনার বান্ধবী আপনারই থাকবে, লাগিয়ে দিন পার্টির কাজে। একটু অবসর সময়ে আসবেন, আমি লেনিনের রচনাবলী খুলে আপনাকে দেখাবো। মহামতি লেনিন পরিষ্কার বলেছেন, বিপ্লব সফল করতে হলে সৌন্দর্য, শক্তি, অর্থ, মেধা, কৌশল সব কিছু একযোগে কাজে লাগাতে হবে। নিয়ে আসুন আপনার বান্ধবীকে। আমি নিস্পৃহভাবে বললাম, কমরেড, ওই মহিলার মাথার মধ্যে একটা দুটো নয়, অনেকগুলো ছিট আছে। এ ধরনের মহিলা বিপ্লবী কাজকর্মের মোটেই উপযুক্ত হবে না। কমরেড হক একটা চুরুট চাললেন এবং টান দিয়ে বললেন, কমরেড জাহিদ, বললে আপনি অসন্তুষ্ট হবেন। বুর্জোয়া ধ্যান ধারণা আপনার মনে এমনভাবে শেকড় গেড়েছে যে বিপ্লবী দৃষ্টিভঙ্গি আপনার মধ্যে এখন পর্যন্ত জন্মাতে পারেনি। মানুষের যত রকম ব্যাধি আছে তার অর্ধেক সামাজিক ব্যাধি। বিপ্লবী কর্মকাণ্ড হলো এ ধরনের রোগ ব্যাধি নিরাময়ের মোক্ষম ওষুধ। পার্টিতে নিয়ে আসবেন, দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনার বান্ধবী সুস্থ হয়ে উঠবেন। বুঝলাম সামারুখের অবস্থা হয়েছে গোল আলুর মতো। গোল আলু যেমন মাছ, মাংস, শুটকি সব কিছুর জন্য প্রয়োজন, তেমনি সামারুখেরও সবার প্রয়োজন। বিপ্লবের জন্য, কবিতার জন্য, রাজনীতির জন্য, এমনকি লুচ্চামি ট্যাড্রামোর জন্য সামারুখের প্রয়োজন। দিনে দিনে নানা স্তরের মানুষের মধ্যে তার চাহিদা বাড়তে থাকবে। ভার বইবার দায়িত্বটুকু কেন একা আমার? যদি পারতাম কেঁদে মনের বোঝা হালকা করতাম। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বটি পেতে কথা মানবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রাখছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আনন্দে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্য বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।